তো এখন আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তোমরা খুব সুন্দরভাবে অধ্যায়ের ভিতরের যে পড়াগুলো আছে সেগুলো পড়বে। পড়ার পর আমরা এখানে এখন অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অধ্যায়টি এমনভাবে পড়বে যাতে এই অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরাই করতে পারো। তো এখানে প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শূন্য স্থান পূরণ করি, অর্থাৎ ১ নম্বরে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। উপরের অধ্যায়টির আলোকে এখানে আমাদেরকে ৫টি শূন্যস্থান দিয়েছে, এগুলো এখন আমরা পূরণ করব। দেখো, ক নম্বর শূন্যস্থানটি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই ড্যাশ। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু কাজে লাগে তাই হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। তাহলে এখানে আমরা কি দেব? প্রাকৃতিক সম্পদ। এরপর খ নাম্বার হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়। নিঃশেষ মানে কি? শেষ হয়ে যায়। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ, এখানে আমরা দেব নিঃশেষ হয়ে যায়। এরপর গ নম্বর শূন্যস্থানটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যৎ ড্যাশ জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। তো এখানে আমরা দিতে পারি প্রজন্মের জন্য। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। তো এরপর ঘ নম্বর দেখো, মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের কি দূষিত হয় বলো তো? এখানে আমরা দেব পরিবেশের উপাদানগুলো দূষিত হয়। ঘ নম্বর কী হবে? উপাদানগুলো। এরপর নম্বর শূন্যস্থানটি হচ্ছে আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ ড্যাশ করতে পারি। আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ কী করতে পারি বলো তো? সংরক্ষণ করতে পারি। এখানে আমরা দেব সংরক্ষণ। তো এভাবেই তোমাদের সবগুলো বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর সমাধান আমি দিয়ে যাচ্ছি। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে ভুলবে না। আমাদের ফেসবুক পেজ রাহাতস একাডেমি, এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো। এরপর দেখো ২ নম্বর নিয়ে আমরা আলোচনা করব। ২ নম্বর এখানে দিয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশের সাথে ডান পাশের মিল করি মানে এখানে দেখো বাম পাশে উপরের অধ্যায়টি যে আমরা পড়লাম প্রাকৃতিক সম্পদ, সেই অধ্যায় থেকে কিছু এখানে লাইন বা শব্দ বা বাক্য দিয়েছে, সেগুলোর সাথে ডান পাশের কোনটি মিল হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা তো আর এভাবে ছক আকারে এগুলো লিখব না, আমরা সরাসরি কাঠের প্রধান অংশ উৎস হলো কি সেটা ডান পাশ থেকে কোনটা হয় সেটা লিখব। তো এগুলোর উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। দেখো ২ নম্বর বাম পাশ ডান পাশ মিলকরণ। এখানে আমরা কি দেব? প্রথমটি হচ্ছে কি, দেখো কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। এখানে বাম পাশে রয়েছে কাঠের প্রধান উৎস হলো, আর ডান পাশ থেকে তোমরা খুঁজে বের করবে যে বনের গাছপালা কোথায় আছে সেটা এখানে লিখবে বনের গাছপালা। এরপর দেখো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, ডান পাশ থেকে আমরা নিব ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। নবায়নযোগ্য যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলো কি বারবার ফিরে আসে, যেমন পানি, সূর্যের আলো, এগুলো তোমরা যতই ব্যবহার করবা ততই কি এগুলো শেষ হবে না। এরপর দেখো প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক, এটা আমরা দিতে পারি। এরপর মানুষ গাছ কেটে বায়ু, পানি ও ভূমির দূষণ ঘটিয়ে, এটা হচ্ছে বাম পাশ। আর ডান পাশ থেকে আমরা নেব পরিবেশের পরিবর্তন ঘটায়, তার মানে এগুলো করা যাবে না, এগুলো দূষিত করা যাবে না। এরপর আমরা সবশেষে বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার করার অর্থ হলো, ডান পাশ থেকে আমরা নেব এগুলো সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবহার রোধ করা। তো এটাই হচ্ছে মূলত তোমাদের ২ নম্বর যে প্রশ্নটি বা তোমাদের অনুশীলনীর প্রশ্ন, সেটার উত্তর এখন আমরা পরবর্তীতে। এরপর দেখো এখানে আমাদেরকে ৩ নম্বরে কি বলেছে, আমাদেরকে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করতে বলা হয়েছে। তো দেখো এখানে আমাদেরকে 4টি বাক্য দিয়েছে, এই বাক্যগুলোর যেটা শুদ্ধ বা ঠিক না বেঠিক সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। শুদ্ধ হলে আমরা শুদ্ধ লিখব, এবং যদি এটা মিথ্যা হয় তাহলে আমরা কি লিখব? অশুদ্ধ লিখব। তো আমরা এটা উত্তর করার চেষ্টা করব। তো দেখো ৩ নম্বরে শুদ্ধ অশুদ্ধ আমরা নির্বাচন করব এখন। ক নম্বরে কী দিয়েছে? প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, এটা উত্তর হচ্ছে শুদ্ধ। প্রাকৃতিক সম্পদ কি? এটা সৃষ্টিগত প্রদত্ত, এটা সৃষ্টিরই একটা বিষয়, এটা মানুষের কোনো হাত নেই। এরপর দেখো খ, বায়ুপ্রবাহ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, উত্তর হলো অশুদ্ধ। এটা সঠিক উত্তরটা তোমাদেরকে লিখতে হবে না, তারপরে তোমরা জেনে রেখো বায়ুপ্রবাহ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটা তোমাদেরকে লিখতে হবে না, তোমরা শুধু উত্তর অশুদ্ধ দেবে, এটুকুই হয়ে যাবে। কিন্তু তোমরা জেনে রাখো যে বায়ুপ্রবাহটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, মানে যে বায়ুপ্রবাহটা রয়েছে এটা কিন্তু শেষ হয়ে যায় না,
এটি প্রকৃতিতে বারবার পাওয়া যায়, ব্যবহার করার পরেও পাওয়া যায়। গ নম্বর, সম্পদের টেকসই ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে, এটা হচ্ছে শুদ্ধ। আর ঘ নম্বর হচ্ছে, কাগজ থেকে মণ্ড তৈরি করে পুনরায় কাগজ তৈরি করা হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার, উত্তর হচ্ছে অশুদ্ধ। এটি সম্পদের পুনঃপ্রক্রিয়াকরণ বা রিসাইকেল। সম্পদের পুনর্ব্যবহার এটি নয়, এটি হচ্ছে রিসাইকেল, মানে হচ্ছে আবার একটা জিনিসকে আবার নতুন করে নতুনভাবে ব্যবহার করা। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এখানে যে প্রশ্ন 3 নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করার উত্তর। তো এরপর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে সংক্ষিপ্ত 4 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং 5 নম্বরে বর্ণনামূলক উত্তর প্রশ্ন দিয়েছে। এখানে আমাদেরকে 5টি এবং এখানে 4টি বর্ণনামূলক প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব, তারপর আমরা এখানে যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো আমরা উত্তরগুলো দেখি। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি বা ক নম্বর প্রশ্নটি কি, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? তো এখানে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 1 বা 2 নাম্বার থাকবে, এজন্য আমরা কি ছোট করে উত্তর দেব। তো এটার উত্তর হবে, প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না, যেমন পানি, মাটি, গাছপালা, খনিজ তেল ইত্যাদি। এরপর আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেব। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, কয়লা ও প্রাকৃতিক গ্যাস কী ধরনের প্রাকৃতিক সম্পদ? কয়লা ও প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলো প্রকৃতিতে সীমিত এবং একবার ব্যবহার করলে তা চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যায়, যা হাজার বছরেও আর ফিরে পাওয়া যায় না। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে, বনজ সম্পদ কীভাবে পরিবেশকে বাসযোগ্য করে তোলে? বনজ সম্পদ শ্বাস নেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয় এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুকে নির্মল রাখে। এছাড়া বনের গাছপালা ও পশু পাখির প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পৃথিবীতে আমাদের বাসযোগ্য করে তুলেছে। এরপর দেখো ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, পানি দূষিত হলে জীবের ওপর কী প্রভাব পড়ে? তো এটার উত্তর হবে, পানি দূষিত হলে মাছসহ অন্যান্য জলজ জীবের বাসস্থান নষ্ট হয় এবং তারা মারা যায় বা বিলুপ্ত হতে থাকে। এছাড়া দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ ও অন্যান্য প্রাণী ডায়রিয়া ও জন্ডিসের মতো মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হয়। এরপর দেখো নম্বর প্রশ্নটি হচ্ছে, কিভাবে গৃহস্থালী কাজে পানির অপচয় কমানো যায়? গৃহস্থালী কাজে মানে বাড়িতে আমরা যে কাজকর্মগুলো সবসময় করি সেগুলোর কথাই বলা হয়েছে। গৃহস্থলী কাজে নিচের উপায়ে পানির অপচয় কমানো যায়। আমরা দিতে পারি, দাঁত ব্রাশ করার সময় বা গোসলের সময় পানির কল অপ্রয়োজনে ছেড়ে বন্ধ করা রাখা। আর 2 নম্বর হচ্ছে, ঘরের পানির লাইনে কোনো লিক বা সমস্যা থাকলে তা দ্রুত মেরামত করা। এছাড়াও কিন্তু আমরা অনেকভাবেই গৃহস্থালী কাজে পানির অপচয় রোধ করতে পারি, এগুলো আমরা দিতে পারি, এগুলো আমরা নিজেরাই নিজেদের মতো করে বানিয়ে দিতে পারবো। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমরা করলাম, এখন আমরা এখানে যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করব। তো ক নম্বরে দেখো কি বলেছে বর্ণনামূলক প্রশ্ন, বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে একটি তালিকা তৈরি করো। তো ওটার উত্তর হিসেবে আমরা দেব, বাংলাদেশে বিভিন্ন ধরনের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রয়েছে। নিচে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটি তালিকা দেওয়া হলো। 1 নম্বর কি, পানি সম্পদ, নদী, নালা, খাল, বিল, পুকুর এবং ভূগর্ভস্থ পানি। 2 নম্বরে তোমরা দিতে পারো ভূমি বা মাটি সম্পদ, অত্যন্ত উর্বর চাষযোগ্য জমি। 3 নম্বর বনজ সম্পদ, সুন্দরবন, ভাওয়ালের গড় এবং পার্বত্য অঞ্চলের বনাঞ্চল ও কাঠ, খনিজ সম্পদ। 4 নম্বরে দিতে পারো প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, সিলিকা বালু, সাদামাটি ও চুনাপাথর এবং অন্যান্য শক্তি সম্পদ, প্রচুর সূর্যের আলো এবং বায়ু প্রবাহ। তো এগুলো বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলো কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য যে সম্পদগুলো সেগুলো হচ্ছে এগুলো। এরপর দেখো খ নম্বরে এখানে একটি প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে, বন ধ্বংস হলে পরিবেশের কী কী ক্ষতি হয়? তো এটার উত্তর হিসেবে আমরা দেব, বন উজাড় বা ধ্বংস করার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। নিচে তা উল্লেখ করা হলো, অক্সিজেনের অভাব ও বায়ু দূষণ। তোমরা এখানে 1 নম্বর 2 নম্বর এভাবেও দিতে পারো। 1 নম্বরে দিতে পারো অক্সিজেনের অভাব ও বায়ু দূষণ। বন ধ্বংসের ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে বায়ু দূষিত হয়। উষ্ণতা বৃদ্ধি, বায়ুমণ্ডল গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে বৈশ্বিক উষ্ণতা জলবায়ুর পরিবর্তন ঘটায়। এরপর দেখো কি, জীববৈচিত্র্য ধ্বংস, বনের গাছপালা কেটে ফেলার বন্য পশু পাখি তাদের বাসস্থান ও খাদ্য হারায়, যার ফলে অনেক জীব বিলুপ্ত হয়ে যায়। এরপর দেখো মাটি ক্ষয় ও বন্যা, বনের গাছপালার মূল মাটিকে শক্ত করে রাখে, গাছ কেটে ফেললে মাটির উপরিভাগ ক্ষয় পায়, উর্বরতা নষ্ট হয় এবং সহজে বন্যা ও ভূমিধস ঘটে।
এরপর গ নম্বর প্রশ্নটি, নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে ভূমিকা রাখা 4টি উপায় লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, নিজের বাড়িতে বা স্কুলে আমরা অত্যন্ত সহজেই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। এর 4টি উপায় নিচে দেওয়া হলো। 1 নম্বর, শক্তির অতিব্যবহার কমানো। ঘরের বা ক্লাসরুমের প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতি ও ফ্যানের সুইচ বন্ধ রাখা। 2, পানির অপচয় রোধ। হাত ধোয়া, ব্রাশ করা ও উজু করার সময় পানির কল খুলে না রেখে কাজ শেষে দ্রুত বন্ধ করা। 3, রিসাইকেল বা পুনঃপ্রক্রিয়াকরণ। ক্লাসের বা বাড়িতে পুরনো ব্যবহৃত কাগজ ফেলে না দিয়ে তা দিয়ে নতুন বন্ড বানিয়ে পুনরায় কাগজ তৈরি করা। এরপর দেখো 4 নম্বরে তোমরা দিতে পারো পুনঃব্যবহার। প্লাস্টিকের বোতল বা কৌটা ফেলে না দিয়ে সেগুলোকে কলমদানি বা টব হিসেবে পুনরায় ব্যবহার করা। এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের সবশেষ প্রশ্নটি অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটির উত্তর জানার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের কী কী কাজ করা উচিত আলোচনা করো। তো এরপর দেখো এটার উত্তর হিসেবে আমরা দেব, পৃথিবীতে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা, গ্যাস সীমিত পরিমাণে আছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ রক্ষা করতে আমাদের নিচের কাজগুলো করা উচিত। সম্পদের অপচয় কমানো। এখানেও তোমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে দিতে পারো পয়েন্ট আকারে। সম্পদের অপচয় কমানো কি? তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস একবার ফুরিয়ে গেলে আর তৈরি হবে না। তাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে জ্বালানি সংকটে না পড়ে সেজন্য কি করতে হবে? ভবিষ্যৎ প্রজন্ম যাতে জ্বালানি সংকটে না পড়ে সেজন্য আমাদের এগুলোর অপচয় রোধ করতে হবে। এরপর নবায়নযোগ্য শক্তির ব্যবহার। তেল, গ্যাসের উপর চাপ কমাতে আমাদের বেশি বেশি সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম কোনো সংকট ছাড়া এই শক্তি আজীবন ব্যবহার করতে পারবে। জিনিসপত্রের পুনর্ব্যবহার ও রিসাইকেল। কোনো জিনিস ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করতে হবে এবং পুরনো বস্তু থেকে নতুন জিনিস তৈরি করতে হবে। এতে নতুন করে প্রাকৃতিক সম্পদ আহরণের চাপ কমবে। এরপর দেখো গাছপালা রক্ষা করা। অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। এতে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মে একটি সুস্থ পৃথিবীতে বাঁচতে পারবে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অষ্টম অধ্যায় এবং সবশেষে নবম, দশম এবং সবশেষে একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব।